করবো না, আমি শুরু করে দিই, কারণ কারণ নাহলে আবার রাত্রি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে 3টে গল্প বলবো। 3টেই ভৌতিক, একটুখানি একটুখানি অদ্ভুত, সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। আর 3টে ঘটনা 3 জায়গার হবে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথম ঘটনাটা যেটা বলি সেটা হচ্ছে একটা বেস ক্যাম্পের। কিছুদিন আগেই পাহাড়ে গিয়েছিলাম। তো পাহাড়ে গ্লেশিয়ার আমি আমার জীবনে প্রথমবার দেখলাম, ভালো লেগেছিল। ঠিক আছে, করে নিও তাপসীদি, তোমরা সবাই যে যার মতো করে নিও, শুনতে শুনতে যে যার কাজ করে নিও, কেমন? আমি আর কথা বলছি না, পরে তোমাদের সবার উত্তর দেবো, কেমন? তো পাহাড়ে গিয়ে গ্লেশিয়ার দেখেছিলাম ফার্স্ট টাইম। তো পাহাড়ের মানে বিশেষ করে হিমালয়ের যতটুকু আমি দেখলাম তাতে খুবই ভঙ্গুর, মানে যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয়, যে কোনো সময় গ্লেশিয়ার সরে চলে আসে, যে কোনো সময় তুষারপাত তো হয়ই, যেটা আরো হাই অল্টিটিউডে। তো সেখানে একটা বেস ক্যাম্প ছিল, আমি আর জায়গাটা বলছি না, ধরে নেওয়া যাক কেদারনাথ থেকে আরো উপরে বা সিয়াচেনের ওইদিকে। সেই বেস ক্যাম্পে কোনো মানুষজন যাতায়াত করতো না, মানে পাবলিকলি সেটা ওপেন না, কিন্তু ওখানটা ওই বেস ক্যাম্পটা ইউজ হতো ফাইটার প্লেন গুলোর জন্য। ফাইটার প্লেন বা আমাদের যে সমস্ত সেনাবাহিনীরা যারা হচ্ছে ওখানে দেখাশোনা করে, পাহারা দেয়, তাদের জন্য, তারাই একমাত্র ওখানে যাতায়াত করতো। তো ওইখানে বেশিরভাগই তো আমরা জানি পাহাড়ের ওপরে তো প্লেনের থেকেও বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে চপার, মানে বিশেষ করে যে সমস্ত একদম যে এরিয়াগুলোতে সেনাবাহিনী মানে কোনোভাবেই ট্রাক বা কোনো কিছুতে সেনাবাহিনীর প্রয়োজনীয় জিনিসগুলো যাওয়া আসা সম্ভব না, সেখানে মানে ক্যাপ্টেনরা সেটা হেলিকপ্টারে বা চপারে করে নিয়ে যাতায়াত করে। এবং বিভিন্ন কারণে সেটা ইউজ হয়। তো যাই হোক, যেটা জায়গাটা সেটা হচ্ছে পুরো বরফে ঢাকা, পুরোপুরি বরফে ঢাকা। রানওয়েটা খুবই ছোট, যা যেরকম হয় পাহাড়ের ওপরে। আর রানওয়ে তো না, সরি, হেলিপ্যাড যেটা, সেটা খুবই ছোট, চারপাশটা বরফ থাকে, কখনো কখনো সেখানটায় বরফটা মেল্ট হয়ে যায়, কখনো হয় না। ওই যে বললাম একদম যে কন্টিনিউ সব সময় ওটা হচ্ছে মানে কাজ হচ্ছে তা নয়, যখন যেরকম প্রয়োজন হয় সেইভাবে ওটাকে হেলিপ্যাডটাকে রেডি করে রাখা হয় আর কি। তো এবার ওখানে যে আমরা সবাই জানি যে প্লেন যারা ওড়ায় বা হেলিপ্যাডে হেলিকপ্টার যেগুলো ওড়ায়, ওটা একটা রেডিওর সাহায্যে ওটা যোগাযোগটা থাকে। তো সেই রেডিওর সাহায্যে যে যোগাযোগ ওদের সাথে থাকে, সেটা সিগন্যাল আসে, সিগন্যাল পাঠানো হয় যে মেন অপারেটিং সেন্টার যেখানটা, সেখানটায়। তো এখানেও সেনাবাহিনীর লোকজনের সাথে যে চপার আসছে বা যাচ্ছে বা হেলিকপ্টার আসছে যাচ্ছে সেটা নিয়ে ওদের ভালোভাবেই কন্ট্যাক্ট হয় রেডিওর থ্রু দিয়ে। তো একদিন রাত্রি তখন 11:37, সেই সময় মানে আসছে রেডিওতে, শোনা যাচ্ছে যে কন্ট্রোল রুম, সেখানে ওরা শুনতে পাচ্ছে যে ধরে নেওয়া যাক সেই জায়গাটার নাম চানাক বেস ক্যাম্প। অল্টিটিউডটাও বললো, তারপরে বলছে যে ভিজিবিলিটি খুব লো, তো সেই জন্য রিকোয়েস্টিং, মানে ল্যান্ডিং লাইটসটা দেখানোর জন্য রিকোয়েস্ট করছেন উনি। ওকে, যেভাবে ওনাদের কথাবার্তা হয় সেইভাবেই ওনারা বললেন। তো ঠিক আছে, ওরা ভাবছে যে প্লেন চপার ল্যান্ড করছে বা হেলিকপ্টার ল্যান্ড করছে, কিন্তু দেখা গেল জাস্ট ওই কথাটা বললো যে রিকোয়েস্টিং ল্যান্ডিং, রিকোয়েস্টিং যে হচ্ছে লো লাইটের জন্য ল্যান্ডিং এর অসুবিধা হচ্ছে, তো ভিজিবিলিটির জন্য অসুবিধা হচ্ছে, তো রিকোয়েস্টিং লাইট ফর ল্যান্ডিং, এইটুকু বলে বাস অফ। কোনো আর রেডিওর কানেকশন হলো না, কিচ্ছু না। নেক্সট যে মেসেজ বা কিছুই জানা গেল না। ওরা দূর থেকে দেখছে যে কোনো মানে হেলিপ্যাডে কোনো কিছু ল্যান্ড করছে কিনা, কিন্তু কিচ্ছু দেখা গেল না, একদম ভ্যানিশ তো ভ্যানিশ, আর কিচ্ছুই দেখা গেল না। এবার যেটা হয় পাহাড়ে, তার মধ্যে রাত্রে ঠান্ডাতে প্রচন্ড পরিমাণে মানে অসুবিধেই হয় মানুষের। তুষার বৃষ্টি হলে বা তুষার ঝড় হলে বা মেঘলা হয়ে গেলে একদমই দেখা যায় না, ভিজিবিলিটি পুরোপুরি লো হয়ে যায়। তো ওরা আর কিছু করেনি, ওদের একটা অদ্ভুত লাগলো। ঠিক আছে, কেউ একজন ল্যান্ড করাচ্ছিল, উনি নামটাও বলেছেন ক্যাপ্টেন রানা, ক্যাপ্টেন রানা, এটা 2বার বলেছেন, বলে ছেড়ে দিয়েছেন। আর কোনো কিছু জানা যায়নি। তো তখন ওদের
অবশ্যই বেস ক্যাম্পে যেখান থেকে অপারেট হচ্ছে সেখানে জানে যে কে কোথায় গেছে, কে কবে আসবে, এটুকু তো খবর থাকেই। তো এই ক্যাপ্টেন রানার আসার কথা ছিল, কিন্তু ক্যাপ্টেন রানা এলেন না। পরের দিন সকাল হলো, ক্যাপ্টেন রানাকে খোঁজা খোঁজা হলো চতুর্দিকে, কিন্তু কোথাওই পাওয়া গেল না ক্যাপ্টেন রানাকে। কোনো হেলিকপ্টার বা চপারটারও কোনো ট্রেস নেই, কোথাও কিচ্ছু নেই। কিন্তু তারপর থেকে যেটা হওয়া শুরু হলো, মাঝে মাঝেই ঠিক ওই কন্ট্রোল রুমে ঠিক 11:37 সময় এক্স্যাক্ট ওই ভয়েস মেসেজ আসা শুরু হলো। সেম ভয়েস মেসেজ, ইট ইজ রিপিটেটিং। মাঝে মাঝেই আসছে, এই নয় যে ডেইলি আসছে, মাঝে মাঝেই আসছে। তো একদিন কি হয়েছে, আরেকজন ক্যাপ্টেন ছিলেন, তো উনি তো কেউ মানে কি হয় সব সময় যে একই লোক থাকে তা তো না, বা সবার সাথে সবার যে এই ব্যাপার নিয়ে কমিউনিকেট হয় তাও না। তো উনি নতুন এসেছিলেন, উনি এত কিছু জানতেন না। তো উনি আসার পরে যেই এই ধরনের অ্যানাউন্সমেন্ট হয়েছে, উনি করেছেন কি বেস ক্যাম্প থেকে এগিয়ে গিয়ে হেলিপ্যাডের কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলেন যে কেউ আছে কিনা, কেউ এসছে কিনা, চপার নামছে কিনা। কিছুই দেখা গেল না, উনি দেখতেও পেলেন না, কিচ্ছু না। এবং পরের দিন যেটা হলো, আর বেস ক্যাম্পে আর কেউ অত খেয়ালও করেনি। রাত্রি হয়েছিল 11:37, যে বললাম ওই 11:37 সময়ই মেসেজটা আসতো প্রতিবারে। তো যেই উনি গেছেন, যাওয়ার পরে কিছুই পাননি অ্যাজ ইউজুয়াল। সকালবেলা যেটা হলো, ওনার বডিটা পাওয়া গেল, ওই যে ক্যাপ্টেন যে গিয়েছিলেন, এবং পুরোপুরি মানে উনি জাস্ট পড়ে রয়েছেন, আর চোখগুলো বিস্ফারিত, মানে খুব বড় বড় হয়ে আছে, যেন মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছেন বা অবাক হয়েছেন, কিছু একটা হয়েছে যেটার জন্য উনি মারা গেছেন। এবার সেটা মেবি ঠান্ডায় হতে পারে, প্রচন্ড ঠান্ডা ওখানে, রাত্রেবেলা বাইরে গিয়ে উনি আটকে গেছেন। তবে এটাও বলা যায় না যে পুরোপুরি ঠান্ডার জন্য উনি আটকে গেছেন বা মারা গেছেন, কারণ ওখানে যারা রয়েছেন, যিনি যাচ্ছেন বাইরে, তিনি তো অবশ্যই প্রোটেকশন নিয়ে যাবেন। এই তো নয় যে একদম না উইদাউট প্রোটেকশনে চলে যাবেন, তা তো না। গেছেন তার মানে কি ঠান্ডার জন্য না, কিছু একটা দেখেছেন যেটার জন্য চোখটা খুলে উনি মারা গেছেন সেই সময়। এবং এই যে ঘটনাটা ঘটতে শুরু করলো, তারপরে ওখানটায় বেস ক্যাম্পে মোটামুটি সবাইকে অ্যাওয়ার করে দেওয়া হলো যে এই ধরনের কোনো মেসেজ আসে যদি, তোমরা কিন্তু কেউ কোনোভাবেই বাইরে বেরোবে না। এবং সেটা ওই বেস ক্যাম্পে যেই যেত তাকেই আগে বলে দেওয়া হতো যে এই ধরনের রেডিও মেসেজ এলে তোমরা কিন্তু কেউ কখনো কোনোভাবেই বাইরে যাবে না। তারপর থেকে সেই জিনিসটা কেউ যেত না, কিন্তু ওই মেসেজটা মাঝে মাঝেই আসতো। এবার যারা ট্রেকার হয় তারা তো ট্রেক করে, ট্রেক করতে করতে কিছু লোক ওখানে গিয়ে পৌঁছলো, একটা দল। তো সেখানে ওরা অনেক সময় মানে ট্রেকিং এর সময় পাহাড়ে, আমরা সবাই জানি যে পাহাড়ে সবসময় বরফ কিন্তু একই রকম থাকে না, কখনো মেল্ট হয়, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। এবং ট্রেকিং যখন করে যারা ট্রেকার, তারা কিন্তু ওখানকার পুরো ওয়েদার মানে একদম ডিটেল স্টাডি করে তারপরেই যায়। ঠিক কোন সময় বরফ কম থাকবে বা কোন সময় ওয়েদার ভালো থাকবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ট্রেকারদের জন্য। পুরো ভালোভাবে রিসার্চ করে সবকিছু জেনে তারপরেই ওরা যায়, না হলে কিন্তু যায় না, গেলে বিপদই আসবে। তো ওরা ওই ট্রেকাররা যে সময় গেছে, ধরে নিলাম সেই ট্রেকারের নাম সন্দীপ। সন্দীপরা যখন গেছে তখন স্বাভাবিক ওয়েদার অনেক বেটার, সেই সময় গেছে এবং অনেকটাই বরফ মেল্ট হয়েছে। ওরা ট্রেক করতে করতে একটা জায়গায় দেখলো একটা চপারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো ওরা, যা হয় স্বাভাবিক, ওদের যে লাঠিটা থাকে সেই স্টিকটা দিয়ে ভালোভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দেখলো হ্যাঁ পুরো চপারটা পড়ে রয়েছে, এবং চপারের ভেতরে একজন মানুষ রয়েছেন। এবং আরো একটা জিনিস যেটা বরফে হয়, অনেক দিন পরেও কিন্তু বডিটা অ্যাজ ইউজুয়াল থাকে, কারণ বরফের ভেতরে ওটা ন্যাচারাল ফ্রিজার হিসেবে কাজ করে, সেখানে কিন্তু বডি পার্টস মোটামুটি ইনট্যাক্ট থাকে, কোনো কিছুই খারাপ হয় না বডি। দেখা গেল ওখানে লেখা রয়েছে ক্যাপ্টেন রানা, এবং যে উনি চপারের ভেতরেই বসে রয়েছেন। চপারটা যেভাবে হয়েছে তাতে যে রেডিওর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ওই সময় নষ্ট হয়ে গেছিল এবং শর্ট সার্কিট হয়েছিল ওই রেডিও সিস্টেম থেকে। শর্ট সার্কিট হওয়ার ফলেই কিন্তু উনি মানে ওই চপারটা কিন্তু পড়ে গেছিল, এবং সেজন্যই ওনার ডেথটা হয়েছে।
এত কিছু জানা গেল। তো তারপরে যেহেতু ক্যাপ্টেন রানা সেটা লেখা ছিল, ওনারাও খোঁজ করলেন আশেপাশে কোন বেস ক্যাম্প রয়েছে, এবং ওই যে বললাম ডিটেল দেখে তারপরেই যায়। তো সন্দীপও খোঁজ করলো খুব ভালোভাবে, খোঁজ নিয়ে তারপরে বেস ক্যাম্পে গিয়ে বললো যে এরকম একটা আমরা পেয়েছি ক্যাপ্টেন রানার বডি আর উইথ আ চপার, এবং ওটা শর্ট সার্কিট হয়েছে। অ্যাকচুয়ালি সন্দীপও এই শর্ট সার্কিটটা বুঝতে পারেনি। বেস ক্যাম্পে গিয়ে যখন মানে সবাইকে বলা হলো, তারপরে যে ওরা যখন এসে দেখলো, তখন ওরা দেখলো যে রেডিওর সিস্টেমটার থেকে শর্ট সার্কিট হয়ে ওই ক্যাপ্টেন রানা মারা গেছে। এবার প্রশ্নটা হলো, যদি রেডিও সিস্টেম থেকেই যদি শর্ট সার্কিটটা হয় এবং সেটা যদি রেডিও সিস্টেমটাই ফেল করে ওনার মারা যাওয়ার আগে, ওটাই যদি রিজন হয়, তাহলে ওই ভয়েস মেসেজটা বা ওই রেডিও মেসেজটা কে করেছিল? এক্সাক্ট 11:37 কেন বারবার আসে, কিসের জন্য? সেই প্রশ্নের উত্তর স্বাভাবিক আজও পর্যন্ত কেউ জানতে পারেনি। আসলে প্রতিটা মানুষই তো বাঁচতে চায়, তিনিও বাঁচতে চেয়েছিলেন। তার যে ইচ্ছে, যেটা বলার ছিল সেটা তিনি বলেছিলেন, কিন্তু সেটা শোনার মানে সম্ভব হয়নি। সেই জন্য হতে পারে আমাদের এই পৃথিবীর রেডিওর থেকেও তো বাইরে কোনো রেডিও আছে, সেই রেডিওর থ্রু দিয়ে যোগাযোগ করেছিলেন উনি। উনি বলতে চেয়েছিলেন যে আমি রয়েছি এখানে বা কিছু। হয়তো যদি ওই সময় ওখানে ওনাকে গিয়ে আশেপাশে যদি খোঁজা সম্ভব হতো, হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারতেন। কারণ উনি তো ল্যান্ড করা মানে নিচে নামার দিকেই ছিলেন, হতে পারে হয়তো বেঁচে যেতেন, কে জানে। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আমরা কেউই জানি না, এবং উইশ করি যে এই ধরনের ঘটনা যেন কারোর সাথেই না ঘটে। সবার আমরা দেখতেই পাচ্ছি কিছুদিন ধরে কি চলছে, তো সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই তো প্রার্থনা, তাই না? তো এই হচ্ছে আমার প্রথম ঘটনাটা, ক্যাপ্টেন রানার ঘটনা, এবং এই একটা রেডিও মেসেজ যেটা ওই বেস ক্যাম্পে টিল ডেট মাঝে মাঝেই রাত্রি 11:37 আজও আসে। আজও তিনি হয়তো সেই বাঁচার জন্য অপেক্ষা করে থাকেন, কেউ আমাকে বাঁচাবে। এই হচ্ছে আমার প্রথম ঘটনা। এরপরে চলে যাবো, আজকে আমি জানি না তাড়াতাড়ি করছি কিনা, কারণ ভীষণ ভাবে দৌড়দৌড়ি করতে হয় তো সংসারে, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। গুড ইভিনিং, বিশালাক্ষীও এসেছে। আরে থ্যাংক ইউ বিশালাক্ষী। গরমে সত্যি কথা এত গরম না বিভৎস ভাবে, মানে বিশ্বাস করো কোনো কিছু মানে ভেবেছিলাম একটা ওড়না নেবো, সেটাও নিতে ইচ্ছে করছে না। মানে এত গরম এখানে, প্রচন্ড গরম, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। আর সারাদিন মেয়েদের তো সবাই আমরা জানি এসিতে বসা সম্ভব না, সমস্ত কাজ গুছিয়ে তারপরে যদি এসে একটু বলো বসতে পারবো। মানে হ্যাঁ গীতাদি, সত্যি আশ্চর্য অদ্ভুত ঘটনা, মানে শুনে আমার অদ্ভুত লেগেছিল যে এরকমও হয়। মানে এখনো কত কিছুই, কত অদ্ভুত ঘটনা ঘটে। আজকে মানে যে ঘটনাগুলো নিয়ে এসেছি বেশিরভাগই তিনটেই প্রায় এই ধরনেরই অদ্ভুত ঘটনা। তো এরপরে চলে যাই নেক্সট ঘটনাটায়, সেটা হচ্ছে সিমলার ওইদিকে টানেল। আমরা জানি পাহাড়ের ভেতর দিয়ে টানেল তৈরি হয়। আমরা এবারে বদ্রীনাথ গেছিলাম, ওখানেও বেশ একটা লম্বা টানেলের মধ্যে দিয়ে আমরা পার হয়েছি। তো টানেলগুলো পাহাড়ে থাকেই, ট্রেন লাইন বা এমনি সাধারণ মানুষের গাড়ি যাতায়াতের জন্য টানেলগুলো থাকে। তো এটা হচ্ছে সেরকমই একটা টানেলের ঘটনা। এবার টানেল আমরা জানি যে দুদিক থেকে, বিশেষ করে পাহাড়ে কি হয়, একদিক থেকে করা হয় না, কারণ যে কোনো সময় মিস হ্যাপেন হতে পারে। কারণ এই কারণে পুরো পাহাড়টাকে প্রথমে তো মানে দুদিক থেকে প্রোটেকশন দেওয়া হয় যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আমি জানি না, আমি ইঞ্জিনিয়ার না, বাট যেটা করা হয় সেটাই আমি বলছি। আমার যেটা মনে হয় যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তো দুদিক থেকে সুড়ঙ্গ খোঁড়া চলছে, টানেলটা খোঁড়া চলছে। এবার যে ইঞ্জিনিয়ার প্ল্যান করছিলেন তার নাম আমরা সেই সময় ইংরেজ আমলের, এবং তিনি তখনকার সেই ইংরেজ ইঞ্জিনিয়ার, তার নাম আমরা ধরে নিলাম একটা, কারণ এক্সাক্ট নামটা আমি বলবো না সেই জন্যই, রজার রিজ এই ধরনের একটা নাম, বা এই নামটা ধরে নিলাম। রজার সাহেব কাজ করছিলেন, ওনারই প্ল্যানিং ছিল। এবং পাহাড়ের টানেলগুলো অনেকটা লম্বা হয়। পাহাড় তো কোনো ছোটখাটো জায়গা নয় যে একটা যেটা আমরা মানে সাধারণ আমাদের কি বলবো সমতল এরিয়াতে যে ধরনের জায়গা জিনিসগুলো হয় সেটা কিন্তু হয় না। সরি, এখন কিন্তু দিল্লিতেও টানেল তৈরি হয়েছে, সেখানেও কিন্তু বেশ লম্বা, বম্বেতেও রয়েছে এবং কলকাতাতেও রয়েছে, টানেলগুলো অনেকটা লম্বা হয়।
এবার কি হয়, যদি ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা এক্সিকিউট মানে একদম যেটা প্রপার প্ল্যান যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল বড় মিসআপ হতে পারে। মিসআপটা এখানে কিরকম হলো, সেটা হচ্ছে পুরো প্ল্যানটা তৈরি হয়েছে, ওই যে বললাম একটু এদিক ওদিক হলেই, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি একটু এদিক ওদিক হয়, পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। তো যে ইঞ্জিনিয়ার প্ল্যান করেছিলেন, কিছু একটা ওনার একটা গন্ডগোল হয়েছিল, যার ফলে কি হলো, টানেলটা খোলা তো হলো, দুদিক থেকেই খোলা হলো টানেলটাকে, কিন্তু মানে দুদিক থেকে আসলে কি হবে, একটা জায়গায় মিট করবে, তো সেটা হলো না। সেই মিটটা না করে টানেলটা একটা এদিক দিয়ে বেরিয়ে গেল, একটা এদিক দিয়ে। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? মানে দুটো টানেল এসে যে মিট করবে, দুটো দিক থেকে যখন আমরা করছি, খোঁড়া চলছে, মিট করবে, তো সেটা মিট না করে সেটা দুটো দুদিক থেকে হয়ে গেছে। এবার স্বাভাবিকভাবে মানে যে টানেলটা তৈরি হচ্ছিল সেটা ঠিকঠাক হলো না, তার ফলে কি হলো, গভর্নমেন্ট থেকে ওনার চাকরিটা গেল, খুব বাজেভাবে ওনাকে মানে অপদস্থ করা হলো। মানুষ তো আমরা সবাই মানুষ, কখনো না কখনো ভুল হতেই পারে আমাদের, তাই না? কিন্তু যখন সেই ভুলগুলো অনেক বড় কোনো বিষয় হয়ে যায়, তখন গভর্নমেন্টেরও প্রচুর টাকা পয়সা নষ্ট, বা যে ধরনের এই ধরনের মিসআপ তো হওয়া উচিত না। ওনার চাকরিটা চলে গেল, যথেষ্ট অপমানিত হলেন উনি। তারপরে না ওনার মানে কি বলবো, মাথাটাই পাগলের মতো হয়ে গেলেন উনি, মাথাটাই মানে ডিসব্যালেন্স হয়ে গেলেন উনি, মাথা ঠিক থাকতো না, ঘুরে বেড়াতেন ওই টানেলের আশেপাশেই। টানেলটাকে আবার অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করানো চলছিল, কিন্তু উনি ওই টানেলের আশেপাশেই সব সময় ঘুরতেন। তারপরে একদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, কোনো কিছু থেকেই উনি আর মানে নিজের ওই শান্তিটা পাচ্ছিলেন না। মানে ভেতর থেকে পুরোপুরি যে একটা মানুষ একটা উঁচু পোস্টে সে ছিল, তারপরে তার এরকম ভাবে চাকরিটাও চলে গেল, তার সাথে সাথে এত অপমান, তার ফলটা যেটা হয়, পুরোপুরি তিনি মেন্টালি একদম ডিসব্যালেন্স হয়ে গেলেন, এবং সারাক্ষণ ওই টানেলের আশেপাশেই থাকতেন। খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। একটা সময় পরে দেখা গেল উনি মারা গেছেন। একদিন সকালে দেখা গেল ওই টানেলের সামনেই উনি মারা গেছেন। তো সেই জন্য কি করা হলো, সবাই জানতো ঘটনাটা, এবং এটাও জানতো যে উনি খুব কষ্ট পেয়েছেন। সেজন্য ওনাকে যে কবর দেওয়া হলো, ওই টানেলের পাশেই ওনাকে কবর দেওয়া হলো। কবর তো না, ওদের মানে খ্রিস্টানদের যেটা হয় সেটাই দেওয়া হলো। ওখানেই ওনার স্মৃতি তৈরি করে দেওয়া হলো, এবং টানেলটার নামও ওনার নামেই রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। ঠিক আছে, এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। উনি মারা যাওয়ার ঠিক কিছুদিন পর থেকে যে ঘটনাটা ঘটা শুরু হলো, আশেপাশের এরিয়াটা পুরো হন্টেড হতে শুরু করলো। এবং আশেপাশের এরিয়াটা হন্টেড এই জন্য, মানে টানেলের আশেপাশে দেখুন, প্রথম প্রথম কেউ থাকতো না, আস্তে আস্তে লোক বসতি বাড়ে, তো যেহেতু রাস্তা হলো, চলাচল শুরু হলো মানুষজনের, তখন অটোমেটিক লোক বসতিটা বাড়া শুরু হলো, এবং তার ফলে কি হলো, হোটেল হলো, বিভিন্ন ধরনের ঘর বাড়ি তৈরি হলো, সবকিছুই হলো। এবার প্রতিদিন টানেল সাকসেসফুল, কিন্তু রাত্রি হলেই ওই জায়গাটার একটা অ্যাটমসফিয়ারটা যেন চেঞ্জ হয়ে যেত। কেউ যেন সেই গুমড়ে গুমড়ে কাঁদছে, কেউ যেন বারবার ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিছু বলছে, এই ধরনের না, মানে পুরো জায়গাটার মধ্যে একটা, মানে ওই টানেলের যেখানে ওনার ঠিক ওই সমাধিটা ছিল, ঠিক সেখানটার আশেপাশে পুরো এরিয়াটা যেন ধীরে ধীরে অন্য রকম হতে শুরু করলো। এখানে আরো একটা কথা বলে রাখি, যে কোনো একটা এরিয়াতে যখন কোনো নেগেটিভিটি কাজ করে, তখন কিন্তু সে যেমন চুম্বক লোহাকে অ্যাট্রাক্ট করে, সেও কিন্তু সেইভাবে অন্যান্য যে সমস্ত অতৃপ্ত আত্মা রয়েছে তাদেরকে অ্যাট্রাক্ট করে ওখানে নিয়ে আসে। ফলে কি হয়, বাড়তে থাকে। যেমন চোর যে চুরি করে, সে তার দলটাকে ভারী করার চেষ্টা করে, সেম জিনিস এদের ক্ষেত্রেও হয়, যে অতৃপ্ত সে আরো কয়েকজনকে নিয়ে আসা শুরু করে, অ্যাট্রাক্ট হয়ে হয়ে ওরা ওখানে আসতে শুরু করে। ফলটা যেটা হয়, মানে যেটা একজনের জন্য যতটা, মানে কি বলে, যে একটা আত্মা থাকলে যেটা হতো, অনেকজন এসে জুটে গেলে কিন্তু সেটা আরো বিভৎস হতে শুরু করে। তো কি যেটা হলো, আশেপাশে এরিয়াটা পুরো, মানে রাত্রি হলে ওরা কেউ থাকতে পারছিল না, এরকম অবস্থা। সব সময় বাতাসে যেন কিছু একটা কান্না, কিছু একটা গুমড়ে গুমড়ে কান্না, কিছু একটা বলছে কেউ, এরকম একটা শব্দ।
বাড়ি বাড়িতে রাত্রেবেলা মনে হচ্ছে বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, মানে পাথরের ওপর দিয়ে বুট পরে কেউ হাঁটলে যেরকম আওয়াজ হয় সেই ধরনের আওয়াজ হচ্ছে, বেরিয়ে গিয়ে দেখছে কেউ নেই। এবং হোটেলগুলো যেটা হতো, হোটেলের রুমে তো সবসময় সব লোক থাকতো না, হোটেলের রুম গুলোতেও সেম জিনিস। যারা এসে থাকছে তারা বলছে বাইরে দিয়ে কেউ হাঁটাচলা করছে, কেউ এসে দরজায় নক করে দিয়ে যাচ্ছে। বাড়িগুলোতেও সেম, কেউ এসে রাত্রেবেলা দরজায় নক করছে, দরজা খুলে দেখা গেল কেউ নেই। এইভাবে মানে পুরো এরিয়াটা যেন একটা মানে কি বলে হন্টেড এরিয়াতে পরিণত হলো। সবাই রীতিমতো সন্ধে হলেই ভয় ভয় থাকতো। ধীরে ধীরে ওই টানেল দিয়ে যাতায়াত মানে যারা লোকাল তারা তো করতোই না, ওই সমাধিটার আশেপাশ দিয়েও কেউ করতো না, ঘরের ভেতরেও তারা থাকতে পারছিল না। এবং মোটামুটি এই ঘটনাটা লোকালরা সবাই জানতো। তারপরে ওরা কিছু পুজো পাঠ করে, কিছু চেষ্টা করে ওই সমাধির ওখানটা একটু ঘিরে মানে ওনাকে একটুখানি সম্মান দিয়ে কিছু করার, বাট কিছুটা কমেছে। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাটা কিন্তু মাঝে মাঝেই রিপিট হতে থাকে। এবং আমরা জানি পাহাড়ি এরিয়াতে এই ধরনের হোটেল, পাহাড়ি এরিয়া কেন বলবো, পুরীতেও এরকম অনেক হোটেল রয়েছে, গয়াতেও রয়েছে, যে কোনো জায়গাতেই রয়েছে। আর এটা সিমলার ওই অঞ্চলে ওই হোটেলগুলোতে কিন্তু এই ঘটনা আজও হয়। কখনো কখনো কোনো আবছা ছায়া ক্রস করে যাচ্ছে, কখনো কখনো বিশেষ করে চাঁদের আলোতে দেখা যায় যেটা, সেটা হচ্ছে কোনো এক মানে যে শুট বুটের যে বিদেশিদের যেরকম পোশাক সেই রকম লম্বা কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, এরকমও দেখেছে। আবছা একটা মূর্তি, বিশাল লম্বা, তার পোশাকটা আধো আধো বোঝা যাচ্ছে, দেখে একটা অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যায় না ইন্ডিয়ান না ফরেনার, সেই জিনিসটা সেটা কিন্তু বোঝা যায়। মাঝে মাঝেই কেউ কেউ দেখে, এই নয় যে সবাই দেখে, কেউ কেউ কিন্তু দেখেছে। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এটাও একটা অদ্ভুত, মানে অত চেষ্টা করেছে গ্রামের লোক কিন্তু হয় না। কখনো কখনো আমরা বলি না যে আত্মা মুক্তি পায় না, বা তার ফ্যামিলির আমি জানি না কেউ ছিল কিনা, তারা হয়তো, কারণ আমাদের যে সিস্টেম হিন্দুইজমে বা সনাতন ধর্মে, সেই সিস্টেম তো সবার থাকে না। খ্রিস্টানদের ক্ষেত্রে আলাদা, মুসলিমদের ক্ষেত্রে আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা। তো সেই সিস্টেমে হিন্দুরা চেষ্টা করেছে, কারণ ওটা লোকালিটিটা হিন্দুরা চেষ্টা করেছে, জানি না যে মানে চার্চের কাউকে দিয়ে কিছু করানো হয়েছে কিনা, বাট এখনো পর্যন্ত তিনি মুক্তি পাননি, এটুকু বোঝা যায়। এখনো পর্যন্ত তিনি অতৃপ্ত হয়েই ঘুরে বেড়ান আজও। তো এই ছিল আমার সিমলার একটা ঘটনা। এটা আমাকে আমার এক দিদির কাছ থেকে শোনা। ওরা সিমলায় যেখানটায় গিয়েছিল, তো সেখানের ওই লোকালদের মুখে, ওই দিদিরও খুব শখ। আমরা যারাই যাই, মানে আমাদের এটা আমরা প্রায় সবাই করি, তাই না? যেখানে যাই আমরা সেই লোকালিটিটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি, একটু লোকাল মানুষজনের সাথে কথা বলি, গল্প করি, কি ঘটনা, কি ব্যাপার, কেন এই নাম, এটা কেন, ওটা কেন, অনেক কিছুই প্রশ্ন থাকে আমাদের। এটা প্রায় আমরা সবাই করি লোকালে, মানে লোকাল এরিয়াতে গিয়ে। আর ভালোও লাগে মানুষদের সাথে, লোকাল মানুষদের সাথে, যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে লোকাল মানুষদের সাথে যখন আমরা কানেক্ট করি, তাদের জীবনযাত্রাটা আলাদা, তাদের লাইফস্টাইলটা পুরোপুরি আলাদা, আমাদেরটা আলাদা, অনেক রকমের। আমি যখন হচ্ছে এতে গেছিলাম, ধনলটে গেছিলাম, ওখানেও আমার খুব ভালো লেগেছিল। ধনলটি মুসৌরি থেকে আরো কিছুটা উপরে, ওখানে লাল টিব্বা ছিল। তো ওখানেও ওই লোকাল, যে আমরা ছোট্ট একটা হোটেলে খাবার খেয়েছিলাম, এবং ফ্রেশ খাবার, ফ্রেশ ইন দা সেন্স পুরো খেতি ওদের বাড়িতে বললো আপনারা খাবেন, আমাদেরকে সময় দিতে হবে। কতক্ষণ না, 1 ঘন্টা। 1 ঘন্টা তো খুব বড় টাইম। বললো আপনারা আশেপাশে ঘুরুন, ততক্ষণ আমরা খাবারে করব। তো যে ভদ্রলোকের হোটেল ছিল, সেই ভদ্রলোকের স্ত্রী ওই মানে বাড়ি থেকে, ক্ষেত থেকে ফুলকপি নিয়ে এসেছিল, আমার এটা মনে আছে। আলুটা ছিল ওদের ওখানে, ফুলকপি নিয়ে আসলো, আর চাল ডাল তো থাকেই। ডাল হলো, ফুলকপি আলুর তরকারি হলো, আর ভাত হলো। কাঠের উনুনে করলেন, আর কাঠটাও সেই কাঠ আর ফুলকপি নিয়ে এসেছিলেন ওনার ওয়াইফ, এরকম ভাবে মাথায় করে কাঠটা নিয়ে আসছিলেন, আর ফুলকপিটা, এক হাতে কাঠ ধরা, এক হাতে ফুলকপি নিয়ে উনি আসছিলেন। নিচ থেকে উঠে আসলেন, তো উঠে এসে উনি হেল্প করলেন ওনার হাজবেন্ডকে। আর তারপরে কিছুক্ষণ পরে ওনার শাশুড়ি মা এলেন। খুব ভালো লাগে, মানে ওই যে লোকাল মানুষদের সাথে একটা ইন্টারাক্ট করা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে তাদের লাইফস্টাইলটা কিরকম। ওখানে অনেক আপেল গাছ ছিল। কোথায় থাকো তোমরা? ইচ্ছে ছিল বাড়িতে গিয়ে একটু দেখে আসার, কিন্তু হয়নি, সুযোগ তো হয় না।
কিন্তু আরেকটা জিনিস আমি দেখেছি, পাহাড়ি মানুষরা ভীষণ সোজা সরল হয়। মানে আমরা যেমন শহুরে মানুষরা সবার সাথে সহজে ইন্টারেক্ট করতে চাই না, ওনারা কিন্তু তা নয়, এত সহজ ভাবে কথা বলেন, মনে হয় যেন অনেক দিনের চেনা, অনেক দিনের আপন। তো সেক্ষেত্রে এই কথা বলতে বলতে অনেক কিছু ভেতরের কথাও বেরিয়ে আসে, তাই না? এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। গীতা দি, হ্যাঁ, ওয়ান্ডার ইনসিডেন্ট। হ্যালো সৃজিতা, থ্যাংক ইউ আসার জন্য সৃজিতাকে। আরে আমি ব্রিদলেস হয়ে যাই বিশালাক্ষী, সারাদিন আসলে এত মানে কি বলে দৌড়িটা এত বেশি থাকে না, প্রতিদিনই থাকে, সেই জন্য মানে আমি কথার মাঝখানেও আমার ওই কোথাও না কোথাও ব্রিদলেসনেসটা কাজ করে। জানি না এই দৌড়নটা কতদিন চলবে। আমি তো সবসময় আমার ছেলেদেরকে বলি আর বেশি দিন না, আমি আর পেরে উঠি না এইভাবে, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমার সত্যি মানে এই কি বলে একটু ব্রিদিং এর প্রবলেম হয়, বিশেষ করে এই যে চতুর্দিক বন্ধ আর তার মধ্যে এসি চলছে, এসি চললে তার চতুর্দিক খোলা থাকে না, তো কোথাও একটা সাফোকেশন হয় আমার। যখন আমি গাড়িতেও যাই তখনও আমার এটা হয়, আমার মানে হাজবেন্ড ভীষণ রেগে যায়, তুই মানে কি বলে ভিআইপি, মানে ওই গাড়ি বন্ধ করে হয়তো গাড়িটাকে স্টিয়ারিংটা বন্ধ মানে স্টার্ট বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছে, আমি বলি হয় তুমি মানে জানলাটা খুলতে দাও আমাকে, আদারওয়াইজ, কারণ এখন তো সব অটো সিস্টেম, তো গাড়ি স্টার্ট না হলে তো জানলা খোলা যায় না, জানলা খুলতে দাও নাহলে এসি চালাও। তো ও খুব রেগে যায়, কারণ ওই আমার সাফোকেশনটা ভীষণ হয়, মানে মনে হয় চতুর্দিক বদ্ধ বদ্ধ। এই জন্যই পাহাড় প্রকৃতি আমার খুব ভালো লাগে, সেটাই। ওখানে গিয়ে মনে হয় আহা আমাকে ছেড়ে দাও, আমি বাঁধন ছাড়া প্রাণ একটা। তো ঘরের ভেতরে তো সেটা হয় না, বাঁধন তো থাকেই। আহ সেই জন্যই জানি না কেন শ্বাস ফেলে, কিছুদিন আগে আমার হার্টেরও টেস্ট করিয়েছিল আমার পতিদেব, কিন্তু ডাক্তার বললো না কোনো কিচ্ছু নেই, পুরো নর্মাল। তো সেটা একটা ব্যাপার আছে। উম না না সিরিয়াস তো, সেই জন্যই তো আমার হাজবেন্ড বললো একবার হার্টের টেস্টটা করিয়ে নি, তো গিয়ে বেশ কিছু টেস্ট করানো হলো, বাট সবকিছুই নর্মাল ছিল, ব্যাপার কোনো কিছুই প্রবলেম নেই। যোগাসনটা মাঝখানে বেশ কিছুদিন ছেড়ে গেছে, মেবি দ্যাট ইজ দ্য রিজন। ক্লাস তো নেই, ক্লাস নেওয়া হয়, কিন্তু যেটা হয় নিজের যে ক্লাস নিতে গেলে যোগার অন্যকে শেখানো যায়, কিন্তু নিজে করাটা হয় না, এটা আমি বেশ কিছুদিন ধরে খুব মিস করছি। আর এমন একটা টাইট স্কেডিউলের মধ্যে দিয়ে এখন চলছে আমার সময়টা, মেবি আর 6 মাস, কারণ 6-7 মাস আমার ছেলেটা 12-এ রয়েছে, একটু দৌড়োদৌড়িটা বেশি রয়েছে, হয়তো মেবি তারপরে একটুখানি ঠিক হবে, জানি না, আই ডোন্ট নো। বলি তো আমরা ভাবি যে এর পরে বোধহয় একটু ঠিক হবে, কিন্তু সেটা তো হয় না, আবার অন্য কিছু চলে আসে। যাকে আমরা অনেকক্ষণ গল্প করলাম, ডাক্তার দেখিয়েছি গো গীতাদি, আহ সবই দেখানো হয়েছে, বললাম না আমাদের বডি ফুল বডি চেক আপ করানো হয় বছরে একবার কি একবারই করানো হয়, আর করা হয় কোনো কিছু ইস্যু থাকলে এই ব্রিদিং ইস্যুটা নিয়েই কিছুদিন আগে আমার হাজবেন্ড মানে বললো চল একবার ডাক্তার দেখিয়ে আসি, তো ডাক্তার দেখানো হয়েছে, এভরিথিং ওকে, ডাক্তার বললো একদম নর্মাল, কোনো কিছুই ইস্যু নেই। তো এটা জানি না কি, যাই হোক চলে যাই আমরা পরবর্তী গল্পটা, কারণ দেরি হয়ে যাবে তোমাদের। আহ এরপর একটা যেটা গল্প বলবো, এটা একটা গ্রামের, ইউপির গ্রামের একটা গল্প। আমরা তো মানে আমি তো ইউপিতে থাকি, নয়ডাতে। তো এখানে ওই যারা ওয়ার্কিং মানে হেল্পিং হ্যান্ড যারা, তারা যখন আসে তাদের সাথে কখনো কখনো গল্প হয়। তো আহ, তখন ওদের কাছ থেকে ওই যে বললাম একটুখানি গল্প করে ওদের কাছ থেকে কিছু জানা, সেটার চেষ্টা করি। তো ওরা তাদের মধ্যে একজন বলছিল তাদের এক গ্রামের ঘটনা, বড্ড অদ্ভুত লেগেছিল। আমি বললাম যে আজও হয়, বলে হ্যাঁ গো দিদি আজও হয় এটা। তো সেই ঘটনাটা কিরকম, সেটা হচ্ছে ওদের আজ থেকে বেশ কিছু বছর আগে মানে কি বলবো ওই 1980-এর আশেপাশে ওই সময়, তখন তো আর এত ইন্টারনেট বা এত যোগাযোগ ব্যবস্থা এত কিছু ছিল না ওই সময়। তার মধ্যে গ্রাম, ইউপির গ্রাম, বুঝতেই পারছি আমরা। তো সেখানে একটা বটগাছ ছিল, বটগাছে আশেপাশে চাষ মানে ক্ষেত জমি খেতি বাড়ি ছিল, তো লোকজন খেতি বাড়ি করতো। হঠাৎ একদিন দেখলো বটগাছের তলায় এক সাধু এসছে। এবার গ্রামের ব্যাপার, সাধু এলে সবাই যেটা করে, যার যা বাড়ি থেকে কিছু দেওয়া সম্ভব
খেতে দেওয়া বা গিয়ে জিজ্ঞেস করা, কারো কিছু শরীর খারাপ হলো তার সাথে কন্ট্যাক্ট করা, এইসব করতো। এবার আমরা যেটা করি, সাধু এলেই সাধুকে আমরা মানে আমাদের যেটা কালচার সেখানে আমরা কেউ অবিশ্বাস করি না, সবাই আমরা ভালো চোখেই বা ভালোভাবেই নিই ব্যাপারটা। তো এবং সেই সাধুও যে কারো কিছু ক্ষতি করেছে তাও না, উনি মানে করতেন, ভালোই করতেন, যে কারো কিছু শরীর খারাপ হলো গিয়ে বললে উনি সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে কি বলবো ওষুধ বলে দিলেন বা কিছু একটা বলে দিলেন, কিছু একটা দিয়ে দিলেন, এটা নিয়ে যায়, এটা খাইয়ে দিয়ে ঠিক হয়ে যাবে, এবং ভালো হয়ে যেত মানুষজন। কারো তারপরে গ্রামের কোনো একটা মানে কোনো একটা হয়তো সময় খারাপ আসছে বা কোনো মানুষের হয়তো কিছু একটা ঝড় আসছে, তাকে বললেন এরপরে তুই কিন্তু একটু সাবধানে থাকিস, একটু দেখাশোনা ভালোভাবে সাবধানে চলাফেরা করিস, বা তোর ফাইন্যান্সিয়াল প্রবলেম আসতে চলেছে, কাউকে টাকা ধার দিস না। এই ধরনের ছোট ছোট জিনিস বলে দিতেন উনি সবাইকে, এবং তাতে মানুষের ভালোই হতো, এবং উনি যেটা বলতেন সবাই দেখতো যে হ্যাঁ ওটা ঠিকই হয়েছে। তো এই করতে করতে একদিন মানে বেশ চলছে, গ্রামের যেরকম জীবন, শান্তশিষ্ট জীবন, সবাই সবার মতো থাকছে, সাধুকেও সবাই রেসপেক্ট করে, সাধুর দুবেলা দুমুঠো জুটেই যায় গ্রামের লোকের কাছ থেকে। হঠাৎ একদিন যেটা হলো, সাধুকে সকালবেলা আর পাওয়া গেল না, কেউ দেখতে পেল না। আরেকটা যেটা ছিল সাধুর বৈশিষ্ট্য, সাধুর হাতে একটা কালো ছাতা থাকতো। ছাতাগুলো আগেকার দিনে আমরা মানে আগেকার দিনে মানে আমরা আমাদের ছোটবেলায় স্কুলে যেতাম, আমার ছেলেদেরকে তাই বলি, এখন তো কেউ এখানে তো কেউই নেয় না, চাই মানে গ্রীষ্ম হোক বর্ষা হোক যাই হোক না কেন, এখানকার মানুষজন ছাতা ব্যবহার করে না, মানে ছাতা যদি কারো মাথায় থাকে ইটস আ রেয়ার সিনারিও। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি, বা গ্রামের দিকে এখনো পর্যন্ত, ইউপির গ্রাম হোক বা যে কোনো গ্রামেই হোক, মানুষজন কিন্তু ছাতা ব্যবহার করে। আর আমাদের সময় স্কুলে যখন আমরা পড়তাম তখন ওই 1990 তখনও পর্যন্ত কিন্তু ওই লম্বা একটা দাদুর ছাতা ছিল, দাদুর ছাতা আমরা বলতাম, কারণ বিশাল লম্বা হতো, আর তাতে আরামসে 3-4 জন চলেই আসতো বর্ষাতে, কেউ একজন নিয়ে আসলো তো ব্যাস সবার হয়ে যেত। আর বিশাল লম্বা একটা ছাতা, মাথাটা এরকম ঘোরানো, আর গিয়ে আমরা স্কুলে মানে যে টিচার যেখানে বসতেন তার এক সাইডে আমরা ওটা ছাতাটা রাখতাম জলটা ঝরে যাওয়ার জন্য। তো এই ছিল হচ্ছে ছাতা তখন আমাদের কাছে, মানে ফোল্ডিং ছাতা তো অনেক পরে এসছে, কলেজ টলেজে পড়ার সময়, স্কুলটা কিন্তু আমাদের ওই বড় ছাতাতেই কেটেছে। তো ওই একটা বড় ছাতা কিন্তু ওই সাধুর কাছে থাকতো, কালো রঙের সেই ছাতাগুলো হতো, সুতির কাপড়, মোটা সুতির কাপড়, কালো রঙের, অনেকেই দেখেছে অনেকেই জানে সেটা। সেই ছাতাটা ওখানে রাখা থাকতো সাধুর কাছে, সব সময় সবাই দেখতো। সাধু কিন্তু কখনো খুলে মাথায় দিত না, যে রোদ হচ্ছে বা মাথায় দেবে, কি বৃষ্টি হচ্ছে মাথায় দেবে না, সেটা করতেন না উনি, কিন্তু ছাতাটা কনস্ট্যান্ট ওনার কাছে থাকতো। তো সাধু তো চলে গেলেন, তিনি তো উধাও হয়ে গেলেন, কিন্তু ওনার ছাতাটা পড়ে রইল। এবার সবাই ভাবছে যে ছাতাটা কি করবে, সাধুর ছাতা তো। তো সাধু যখন চলে গেছে, অনেকদিন অপেক্ষা করলো, তারপর সাধুর ছাতা বললো কেউ নিস না, ওটাকে না ওখানেই রেখে দে। তো ওরা কি করলো, ছাতাটাকে একটু নিচের দিকে মানে একটু গেঁথে মাটির সাথে, বট গাছ বললাম, বট গাছের ঝুড়ি প্রচুর, আহ শেকড়ও প্রচুর, এবং এই নয় যে বট গাছের তলাটা বাঁধানো, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বট গাছের তলাটা ওপেনই ছিল। তো সেখানে মাটিতে ছাতাটাকে পুঁতে দিল, ছাতাটা তো পোঁতা রয়েছে। এবার যেটা হয়, বাচ্চারা কি করে, মানে তাদের তো আর অত কিছু জানেনি, তারা এসে খেলার ছলে কখনো একটা হয়তো বাচ্চা একটু ছাতাটা ধরে টানলো, কেউ একটু খোলার চেষ্টা করলো, এগুলো বাচ্চাদের অভ্যেস, কিউরিসিটি। তো কিন্তু গ্রামের সবাই বলে দিয়েছিল বাচ্চাদেরকে, যতটা পারতো বলে দিত যে কেউ কিন্তু ছাতাটায় হাত দিবি না, কারণ সাধুর ছাতা তো, সেই রেসপেক্টটা দিয়ে ছাতাটাকে কিছু করিস না, তোরা খেলাধুলো কর, যাই কর, ছাতাটা কিছু করিস না। কিন্তু একটা বাচ্চা কি করলো, এসে ছাতাটা বলে, দেখ এরা সব কি বলে, ছাতাটা নিয়ে গেলে ভালোই হবে, দিয়ে তোলার চেষ্টা করলো, ছাতাটা তো উঠলো না কিছুতেই। যেটা হলো, বাচ্চাটা পরের দিনই অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ। তো জানি না তার বাবা মার কিছু সন্দেহ হয়েছিল কিনা বা কিসের জন্য, তারা যেভাবে হোক বাচ্চাটাকে সেদিন কিন্তু ওরা মানে রক্ষা পেয়েছিল। বাচ্চাটার জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, কিন্তু 3-4 দিন পরে আবার বাচ্চাটা ঠিক হয়ে গেছিল, ডাক্তার দেখিয়ে হোক বা মন্দিরে গিয়ে ঝাড়ফুঁক করে হোক সেটা আর জানা যায়নি, কিন্তু বাচ্চাটা ঠিক হয়ে গেছিল। এর কিছুদিন পরে এইবার মানে সবাই তো প্রথমে তো বুঝতে পারেনি যে বাচ্চাটা
অসুস্থ হয়েছিল, কারণটা কি সেটা তো বুঝতে পারেনি কেউ। আরেকটা একটু বড় বাচ্চা, সে করেছে কি, ছাতাটাকে না পুরো উঠিয়ে খোলার চেষ্টা করেছিল। ছাতাটা যেই খোলার চেষ্টা করেছে, খুলতে তো পারেনি, হতে পারে মরচে ধরার জন্য খোলেনি বা যে কোনো কারণেই হোক খুলতে পারেনি। এবং বাকিরা সবাই বলেছে, কেন তুই হাত দিলি, ছাতার দরকার নেই না, সবাই মানা করে, তুই একটু হাত দিয়ে। আগের দিন বাচ্চা ছেলেটা, মানে বাচ্চাগুলো এটা জানতো যে ও হচ্ছে হাত দিয়েছিল, মনে আছে, শিবু হাত দিয়েছিল, কি হলো, শিবুর জ্বর হয়েছিল। তাহলে যা, তোদের যত সব এমনি জ্বর হয়েছে বৃষ্টিতে ভিজে বা কোনো কারণে ঠান্ডা লেগে, আর তোরা বলছিস ছাতায়। বলে না রে, ছাতাটা সবাই মানা করেছে যখন, কি দরকার তোর ধরার। তো উঠে চেষ্টা করলো, উঠে কোনোভাবেই খুললো না ছাতাটাকেও, তারপরে যেখানে ছিল সেইভাবেই রেখে দিল। কিন্তু যেটা হলো, পরের দিনই ছেলেটা, ওদের বলা হয়নি আমার, ওদের ইউপির যে জায়গাটা সেখানটা, ইউপিতে গঙ্গা নদী আছে আমরা জানি, তো ওই গ্রামটার পাশ দিয়ে নদীও যায়, বয়ে যায় গঙ্গা নদীতে। পরের দিন ছেলেটা স্নান করতে গেল, ডুবে মারা গেল। যে ছেলে প্রায়ই যায় এবং লোকাল যেহেতু, তারা তো অভ্যস্ত নদীতে স্নান করতে। এই হলো সেকেন্ড ডিজাস্টার। তারপর থেকে না সবার ওই ছাতাটার উপর বা ওই আশপাশটায় যেতে কিন্তু ভয় পেত সবাই, কারণ বাচ্চাদের সামনে ঘটনা ঘটেছে, তারা মাকে গিয়ে সবকিছু বলেছে, জানো মা, ও কিন্তু কালকে ছাতায় হাত দিয়েছিল। এই যে ঘটনাটা সবাই মুখে মুখে জেনে গেল যে এই ঘটনাটা ঘটছে। তারপরে যেটা হলো, মানুষজন আস্তে আস্তে বুঝতে পারলো যে ওখানটায় কিন্তু যাওয়াটা মানে ঠিক সেফ না। কেন? ভোরবেলা, ভোরবেলা গ্রামের মানুষ ভোরবেলা যাতায়াত করে, ভোরবেলা ওঠে, ঠিক 3:03 যখন বাজে না, তখন ওই জায়গাটায় না একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়। অদ্ভুত মানে ওই যে বললাম, একটা ভারী ভারী। কি করে বুঝছে না, লোকজন ভোরবেলা উঠে নদীতে যাওয়া আসা করছে, বা যাদের ক্ষেত আছে তারা ক্ষেতে অনেকে জল দিতে যায়, অনেকে মাছ ধরতে যায়, অনেক কারণ থাকে গ্রামে। মানুষজন খুব সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি শোয়, আর আগে তো আরো তাড়াতাড়ি শোতো। এখন তো টিভি চলে, টিভি তো ছেড়ে দাও, এখন তো মোবাইলের জন্য মানুষ রাত্রি জাগে। সেই সময় কিন্তু গ্রামে না তো এত টিভি ছিল, 1980-র দশকে বলছি, না টিভি ছিল, না মানুষের মানে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, রাত্রি জাগার তো প্রশ্নই ছিল না। ইভেন আমি আমার গ্রামের বাড়িতে যখন যেতাম, মানে বিকেল 4টে কি 5টা বাজলো, উনুন ধরানো হয়ে যেত বা কাঠের উনুন জ্বালানো হয়ে যেত, রান্না রেডি হয়ে যেত, 7টার মধ্যে সবার খাওয়া কমপ্লিট। এটা হচ্ছে গ্রামের রুটিন থাকে কিন্তু। এবং ভোরবেলা 3টে থেকে 4টের মধ্যে মোটামুটি সবাই উঠে যায়, কারণ ওই যে রাত্রে তাড়াতাড়ি খাচ্ছে, তাড়াতাড়ি শুয়ে যাচ্ছে, 9টা-10টার মধ্যে শুয়ে যাচ্ছে ভোরবেলা উঠে, এটাই গ্রামের মানুষের রুটিন। তো ঠিক যখন ওই মানুষজন ওখান দিয়ে যাতায়াত করতো, মোটামুটি সবাই ফলো করলো যে ঠিক 3:03 বাজলে না ওই জায়গাটায় ছাতাটা অটোমেটিক উঠে যায়, কিছুটা মাটির ওপরে ওঠে। আর সবচেয়ে আশ্চর্য, ছাতাটা যেভাবে পোঁতা থাকে, অবশ্যই নিচের দিকটাই পোঁতা থাকতো, ওইভাবেই উঠতো, উঠে জাস্ট একটু ওপেন হয়ে যেত, মানে খুলে যেত। যে ছাতাটাকে ওই বাচ্চাটা চেষ্টা করেও খুলতে পারেনি। বাচ্চা তো ছিল না, ছেলেটা কিশোর ছেলে, মানে 15-16 বছরের ছেলে ছিল, সে খুলতে পারেনি। কিন্তু ওই ছাতাটা অটোমেটিক খুলতো, এবং ওপর দিকে, মানে ছাতাটা আমরা কিভাবে রাখি মাথার উপরে যাতে এইভাবে থাকে, তা সেইভাবে তো সেটা নয়, উল্টো দিকে খুলতো ছাতাটা। খুলে কিছুক্ষণ ওইভাবে হাওয়ায় ভাসতো, তারপরে আবার বন্ধ হয়ে, মানে ভেতরে আবার যেভাবে গাঁথা হতো সেইভাবে। এটা কিন্তু দূর থেকে অনেক মানুষ দেখেছে। এবার পূর্ণিমার রাত্রে দেখেছে, কারণ অমাবস্যার রাত্রে দেখা সম্ভব না, পূর্ণিমার চাঁদের আলোয় দেখেছে। কতটা কে কি দেখেছে সেটা নয়, কিন্তু যেটা শুরু হলো কিছুদিন পর থেকে, ঠিক ওই সময়টা যদি কেউ ওখান দিয়ে যাতায়াত করেছে, সে ভ্যানিশ। ভ্যানিশ মানে তার আর কোনো ট্রেস পাওয়া যেত না। কোথায় যে চলে যেত, যে জলে ডুবে মারা যাচ্ছে না কোথাও চলে যাচ্ছে, এটা কিন্তু কেউ জানতে পারতো না। তো ওই ভোর 3টের আশেপাশে, মোটামুটি 3:03, মানুষজনের ধারণা যে ওই সময়টা কিন্তু 3টের আশেপাশে এই ঘটনাটা ঘটতো। কেউ যদি ওখান দিয়ে ক্রস করতো, সে কিন্তু ভ্যানিশ হয়ে যেত, যদি কেউ বিশেষ করে এই ধরনের ঘটনা দেখে ফেলতো। এবার এটা যে দেখছে সে তো মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে লোকজন জানলো কি করে? জানলো এইভাবে, কখনো কখনো একটা মানুষের সাথে আরো একজন, 2-3 জন যাচ্ছে, তারা হয়তো একটু দূর দিয়ে যাচ্ছে, ও বললো দেখ তোদের ভয়, তোরা শুধু দূর দিয়ে যাস। সে হয়তো একটু কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করলো, এরা কিছুক্ষণ পরে পেছন ঘুরে দেখলো সে নেই, ভ্যানিশ। কোথায় গেল? ডেকে 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 কোনো সাড়া নেই, কিন্তু দেখছে ছাতাটা হাওয়াতে ভাসছে। তো তখন ওদের এটা ধারণা হলো, এবং এটা অনেকবার হয়েছে,
বেশ কয়েকবার হওয়ার পরে ওরা কি করলো, গ্রামের লোকরা, কারণ প্রতিটা মানুষ এইভাবে ভ্যানিশ হচ্ছে, মারা যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। তারপরে ওই গ্রামের লোক ওখানে ওই জায়গাটা পুরো একদম মানে বেশ কিছুটা দূর দিয়ে পুরো বট গাছটাকে ওরা ঘিরে দিল এবং পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দিল। আজও সেই জায়গাটা ওইভাবেই, দূর থেকে সবাই প্রণাম করে বা যে যায় ক্রস করে, দূর থেকে প্রণাম করুক যাই করুক, কেউ কাছাকাছি আর যায় না, কারণ পুরোপুরি সিমেন্টেড করে ঘেরা রয়েছে বট গাছটা। ভেতরে কি আছে, কি কেন, কিসের জন্য, যদিও সাধু ভালো ছিলেন, কিন্তু কিসের জন্য যে এটা হয়েছে, কেন হয়েছে, কেউ জানে না। তো ওই জন্য সবকিছুর কিউরিসিটি না দেখানোই ভালো। একটু যদি কিছু মনে হয় যেটা ভালো না বা এটা ঠিক না, বড়রা যদি কিছু বলে সেটা শুনে নেওয়াই ভালো। কারণ কি হবে শুধু শুধু নিজের মানে ওই রিসার্চ করতে গিয়ে বা কিছু। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা যেটা বললো, এখন জাস্ট কিছুদিন আগে যারা এই রিল করে, রিল বানানোর ব্যাপারটা, সেইটা নিয়ে একটু বলি। কারণ আমাদের আজকাল খুব অনেকগুলো মানে অনেক মানুষজন আছে যে যারা এই যে সমস্ত হন্টেড স্পট সেখানে গিয়ে ওরা ডাইরেক্ট লাইভ করে, রিল বানায়। তো সেই জিনিসটা করার জন্য একটা ছেলে কোনোভাবে খোঁজ পেয়ে সে গেছিল। তার আমি আর চ্যানেলটা বা সেই নামটা বলছি না, ছেলেটার একটা নাম ধরে নিলাম রবি, বা যাই হোক একটা নাম নিলাম রবি। তো রবি গেছে, সে গিয়ে ওখানে বলেছে আমি হন্টেড প্লেস, আপনারা তো এটা লোকমুখে প্রচারিত, আমি ওটা একটু লাইভ করব। তো সবাই গ্রামের যারা ছিল বয়স্ক মানুষ তারা কিন্তু বারবার মানা করেছে। তো যা হয়, ইয়াং ছেলে পিলে ওরা শুনবে না, পুরো টিম নিয়ে গেছে, বললো আমরা লাইভ করব, কোনো ব্যাপার না, আপনারা এত ভয় পাবেন না। আর ওটা কত বছর আগে হয়েছে, এখনকার দিনে মানে আজ থেকে ওই যে বললাম 80-র দশকে, অনেক বছর হয়ে গেছে, এখন আর ওইসব হবে না, প্রায় 50 বছর পেরিয়ে গেছে, এখন কি আর কিছু হয়? আপনারা শুধু শুধু জায়গাটাকে এরকম ভাবে করে রেখেছেন, ওই জন্য আরো। তো যাই হোক, ছেলেটা রিল করতে গেল, রিল না সরি লাইভ করতে গেল, পুরো টিম নিয়ে গেল। এবং ওই যে বলেছে গ্রামে 3টের সময়, 3টের আশেপাশেই ছেলেটা গেছে লাইভ করতে, এবং বাকি সবাইকে বলেছে আপনারা তো ভয় পান, আপনারা আমি লাইভ করব, আপনারা আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, আপনারা এই লাইভটা আপনারা দেখুন। তো গ্রামের সবাই খুব উৎসুক ভাবে দেখছে যে ঠিক আছে, হতেই পারে আমাদের ভুল বা কিছু। যেটা হলো, ছেলেটা তো লাইভ, রবি তো লাইভ করতে গেছে, পুরো লাইভ চলছিল। হ্যাঁ, খুবই 3টের সময় তো বলেছে, তো আগে থেকেই গেছে, 1:30-2টোর সময় গেছে, তার আগের দিন দিনের বেলা দেখে এসছে, যা হয় যেরকম ভাবে করে ওরা পুরোপুরি করেছে, সমস্ত কিছু দেখেছে, জায়গার লোকেশন সবকিছু দেখে নিয়ে রাত্রেবেলা গেছে, 1:30-2টোর সময় গেছে। তো তারপর থেকে লাইভ করা শুরু হয়েছে, লাইভ চলছে চলছে, মানে 1:30-2টো থেকে গেছে, মানে 1:30-2টো থেকে লাইভ শুরু হয়েছে তা নয়, কারণ ক্যামেরা সেট করা, এই করা ওই করা এইসব করে ওই 2:30-টের দিকে লাইভটা স্টার্ট করেছে। ঠিক লাইভটা চলছে, স্মুথলি চলছে, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু নেই। ছেলেটা বলছে দেখুন আপনারা ভয় পান, এই তো। আর এখন কি হয়েছে, ওই যে সিমেন্টেড প্রাচীরটা ছিল, এখন অনেক জায়গায় একটু একটু ভেঙে গেছে। এবার অনেক বছরের তো, গ্রামের লোক চেষ্টা করে ওটাকে আবার ঠিক করে দেওয়ার, তবুও কোথাও না কোথাও ভেঙে যায়। আর এরা তো ইয়াং ছেলে, পুরো এরা জাম্প করে ওই প্রাচীরটাকে জাম্প করে ভেতরে গিয়েই কিন্তু লাইভ করছে। ছাতাটা সবচেয়ে বড় কথা, ছাতাটা কিন্তু আজও রয়েছে। হ্যাঁ, অনেকগুলো শেকড়ের ভেতরে জড়িয়ে জড়িয়ে গেছে, ছাতাটা কিন্তু আজও রয়েছে। কিছুটা অংশ, কালো অংশটা দেখা যাচ্ছে, সেটা ফেড হয়ে গেছে। ওপরের যে ডান্ডা, ঘোরানো ডান্ডাটা, সেটাও রয়েছে, সেটাও অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। যাই হোক, সেটা কিন্তু রয়েছে, ওই যেহেতু শিকড়টায় পুরো জড়িয়ে জড়িয়ে। তো দেখাচ্ছে, এই দেখুন, আপনারা বলেন হ্যাঁ ছাতা ওড়ে, কোথায় উঠছে, কিচ্ছু না, কোনো কিচ্ছু না, আপনারা সব ভয় পান, কোনো কিচ্ছু ভয়ের নেই, একদম সবকিছুই ঠিকঠাক বলছে। লাইভ চলছে, এক্সাক্ট 3:03 বাজলো, যেটা হলো ফট করে মনে হলো একটা কিছু কালো এলো ক্যামেরার সামনে, তারপরেই সবকিছু অফ। অফ তো অফ। এবার গ্রামের মানুষ, তারা রাত্রেবেলা কেউ আসেনি, তারা কি করবে এসে রাত্রে। আর এরা জানে দল নিয়ে এসছে, মানে 4-5 জন ইয়াং ছেলের টিম, তো ভেবেছে ঠিক আছে লাইভ শেষ হয়ে গেছে বা কিছু। কালো একটা কিছু ওরা দেখেছে, তারপরেই কিন্তু স্টপ হয়ে গেছে। এবার কালোটা হতে পারে মানে স্টপ করে দিয়েছে, বা লাইট ওদের অফ হয়ে গেছে, কোনো কিছু, ওরা তো আর অত বুঝে বোঝেনি। পরের দিন সকালবেলা যেটা হলো, যে ছেলেটা লাইভ করছিল
তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আর যে মানে ক্যামেরা নিয়ে যে ছিল সেই ছেলেটা ওখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। বাকি 3-4 জন ছেলেকে আর ওরা কেউ মানে খুঁজে পেল না, ওখানে আশেপাশে পেল না। মেবি তারা চলে গেছে বাড়ি বা যাই হোক, কিন্তু ক্যামেরা যে ছেলেটার মানে ক্যামেরা ছিল সে মারা গেছে, আর যে ছেলেটা লাইভ করছিল তাকে পাওয়া যায়নি। কি করে জানলো? কারণ গ্রামের লোক জিজ্ঞেস করেছিল রবি তোমার বাড়ি কোথায় বা কিছু এরকম কিছু একটা তো ছিল, ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারে ফোন করে বললো না ছেলে বাড়ি ফেরেনি। বন্ধুদেরকে যারা তারাও বললো যে যোগাযোগ করলো গ্রামে এসে পরবর্তীকালে যে না রবিকে পাওয়া যায়নি, রবিকে আপনাদের এখানে কোথাও আছে, বললো না। আর ওই ক্যামেরাম্যানকে মারা গেছে, মানে ক্যামেরাম্যান কিন্তু মারা গেছে। এবং ক্যামেরাটা মুখ থুবড়ে মানে পুরো লেন্সটা পুরো নিচের দিকে, ভালো ক্যামেরা থাকে স্বাভাবিক, রাত্রে ওরা ভিডিও শুট করছে, খুব দামি ভালো ক্যামেরা, পুরো লেন্সটা একদম মাটির মাটি মানে কি চুর চুর হয়ে গেছে, মানে ছুঁড়ে কেউ ফেলে দিলে যেরকম হয় যেটার অবস্থা, অত দামি একটা ক্যামেরা ওইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। ছেলেটা মারা গেছে, রবির আজও পর্যন্ত কোনো হদিশ নেই। এই হচ্ছে এক একটা জায়গার ঘটনা, মানে আমরা তো কতটুকুই বা খবর জানি যে এরকমও হয়। এবং আরো আশ্চর্যের ব্যাপার, বলছে দিদি তুমি জানো যারা ওই চ্যানেলের সাথে যুক্ত ছিল তাদের প্রায় প্রত্যেকের মাঝে মাঝেই কি হয়, ঠিক ভোর 3:03 বাজলে অটোমেটিক ওই লাইভটা স্টার্ট হয়ে যায়, অটোমেটিক। এটার যে কি রহস্য কেউ জানে না আজও পর্যন্ত। এটা বড় অদ্ভুত। আমি যখন শুনেছিলাম মানে সত্যি আমার মনে হয়েছিল সবচেয়ে বেশি মানে কি বলবো ভয় লেগেছিল যে কেন, আর এটা মনে হয়েছিল যে কেন এইসব ইয়াং ছেলেমেয়েরা এইসব করতে যায়, হন্টেড প্লেসে আমরা লাইভ করবো, ভূত দেখবো, কি দরকার? যে যা আছে সেটাই এক্স্যাক্টলি তাই, গীতাদি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো এই জন্য ঠিকই আমারও এইটা ঘটনাটা শুনে তাই মনে হয়েছিল। থ্যাংক ইউ তাপসীদি মন দিয়ে শোনার জন্য। আমারও এক্স্যাক্ট এটাই মনে হয়েছিল যে সাধু কি সত্যি সাধু ছিল নাকি অন্য কিছু, কোনো তান্ত্রিক, বা যার ওই ছাতাটা হয়তো কোনো করা ছিল, হয় না মানে তান্ত্রিকরা অনেক ভূতকে বা প্রেতকে পজেস করে রাখে নিজেদের মানে কাজে লাগানোর জন্য, তো মেবি ওই ছাতার মধ্যে ওটা ছিল বা এখনো আছে। তো সেই জন্য বলবো সবাই নিজের জায়গায় যে যার ভালো থাকুন, হ্যাঁ ঘুরতে যান, খুব আনন্দ করুন, জীবনে সবকিছু মিলিয়ে আনন্দ করুন। অতিরিক্ত কিউরিওসিটি বা সবার কাছে কিছু একটা প্রমাণ করা, ওরা সবাই এ করছে ভাবছে এটা হয় না, এটা হতে পারে না, এই যে সবকিছু উড়িয়ে দেওয়া, এটা ঠিক না। কি দরকার এইসব? যে বলে না যে যেটা শান্তিতে বিশেষ করে কবরের সম্বন্ধে বলা হয় যে কবরের যে শুয়ে থাকা যে বডি, তাকে কেন উঠিয়ে তার নতুন করে করা, মানে ওই কাটাকুটি করা, সেই রকম ব্যাপার যে কোনো কিছু যেটা চলছে চলে আসছে সেটা না হয় মেনেই নিলাম, কি হয় তাতে, কোনো দরকার নেই না এক্সট্রা করে বার্ডেন দিয়ে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমার আজকের 3টে ঘটনা, আশা করি তোমাদের ভালো লাগলো। হ্যাঁ সত্যি অদ্ভুত ঘটনা তনুদি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউবের সকল দর্শকের জন্য আগে থেকেই অনেক ভালোবাসা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাদের আরো মানে কি বলবো ইমপ্রুভ করতে সাহায্য করো তোমরা। আর ফেসবুকে সবাইকে ধন্যবাদ শোনার জন্য, যারা এসছো তাদের সবাইকে, আমার মিষ্টি মিষ্টি দিদিগুলোকে, আর যারা পরবর্তীকালে শুনবে তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ এই পর্যন্ত, শুভরাত্রি, নমস্কার।